পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তারপর এবার জ্বলছে নেপাল। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও সামনে এলো তরুণদের শক্তি। বলছি জেনারেশন জেড আন্দোলন নেপালের কথা। তবে এই আন্দোলনের সূচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের জন্য। তবে কেন সরকারকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হলো এবং এর ভয়াবহ ফলাফল কি হলো এবং তার জন্য কেনই বা সরকারের পতন ঘটলো, জানতে গেলে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের যে টপিক জেনারেশন জেড মুভমেন্ট সেটা সম্পর্কে। জেনারেশন জেড মুভমেন্ট আন্দোলনের সূচনা হচ্ছে 8 থেকে 9 সেপ্টেম্বর 2025। এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে জেন জি বা জেনারেশন জেড। তাহলে জেন জি বা জেনারেশন জেড কারা? জেন জি বা জেনারেশন জেড হলো মূলত সেই সমস্ত তরুণ সম্প্রদায় যারা মোটামুটি 1997 থেকে 2008 2012 1997 থেকে 2012-র মধ্যে জন্মগ্রহণ করেছে। এবং এই যে তরুণ প্রজন্ম তারা প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে ওঠা প্রজন্ম স্বাভাবিকভাবেই, এবং তাদের ক্ষোভেই এখন টালমাটাল নেপাল। প্রাথমিক যে তাৎক্ষণিক কারণ, যে জেনারেশন জি মুভমেন্টের তাৎক্ষণিক কারণ হিসেবে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা সরকারের এই সিদ্ধান্ত। তবে এর পিছনে পুঞ্জীভূত ছিল অনেক কারণ। আমরা আস্তে আস্তে তাৎক্ষণিক কারণের দিকে এগোবো, তবে এর পিছনে দীর্ঘদিন ধরে যে জমায়িত কারণগুলি একটুখানি দেখে নিই। একটা মূল কারণ হচ্ছে এর পিছনে দুর্নীতি। নেপাল বিভিন্ন বিষয়ে প্রচণ্ড করাপ্টেড হয়ে গেছিল। নেপালের দেখো এয়ারপোর্ট চীনের সঙ্গে কোঅপারেশন করে একটা এয়ারপোর্ট বানানো হচ্ছিল, যেখানে 1400 কোটি টাকার ঘাপলা হয়েছে, 1400 কোটি টাকার দুর্নীতি হয়েছে। কোঅপারেটিভ সোসাইটিতে 70,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। মেডিকেল সিস্টেম এখানকার অনুন্নত, ভালো উন্নত প্রযুক্তিগত যে মেডিকেল ফেসিলিটি এখানে পাওয়া যায় না। অস্ত্র কেনাকাটাই দালালি, অস্ত্র কেনাকাটা করতে গিয়েও কিন্তু এখানকার সরকার দালালি করেছে। ফলে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে এই দুর্নীতির বিরুদ্ধে একটা ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হচ্ছিল। এরপর দেখো মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। নেপালে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব চরম আকার ধারণ করে। মূল্যবৃদ্ধি আর বেকারত্বের জন্য এখানে যে স্টুডেন্ট সম্প্রদায় আছে, ছাত্র সম্প্রদায়, তাদেরকে অনেক সময় পার্ট টাইম জব করতে হয় পড়াশোনার পাশাপাশি। সেটা হয়তো অনেক দেশেই করে থাকে, কিন্তু এখানকার বেকারত্বকে বুঝতে গেলে আমরা একটা জিনিস দেখব যে এখানকার কিছু যুবক সম্প্রদায় ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা হচ্ছিল সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেছে রাশিয়ার পক্ষ হয়ে। এবং স্বাভাবিকভাবেই নেপালের যে তরুণেরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গেছে সেখানে তাদেরকে ন্যূনতম কিছুদিনের ট্রেনিং দিয়ে রাশিয়া কিন্তু সেখানে যুদ্ধে পাঠায় এবং সেখানে অনেকেই কিন্তু নিহত হয়। ফলে সে সমস্ত পরিবারগুলির অবস্থাটা তোমরা একবার বিবেচনা করো। তাহলে বেকারত্বের বা মূল্যবৃদ্ধির যন্ত্রণা সেখানে কতটা ছিল বলে সেখানকার তরুণ সম্প্রদায় একটা অন্য দেশের হয়ে যুদ্ধে লড়াই করতে গেছে, তাই না? তারপরে আসছে রাজনৈতিক অস্থিরতা। দেখো রাজনৈতিক অস্থিরতা নেপালে 2008 সালে কিন্তু এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। রাজতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় জাস্ট 2008 সালে, এবং তারপরে 15 বছরে 12 বার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যা ভাবাই যায় না। আমাদের দেশে সাধারণত 5 বছর অন্তর ইলেকশন হয়, মানে 5 বছর অন্তর সরকারের চেঞ্জ হতে পারে বা হয় জেনারেলি। সেখানে 15 বছরে 12 বার সরকার চেঞ্জ হয়েছে, মানে কে কখন কার সাথে জোট গঠন করে কাকে হারিয়ে দেবে কোনো নিশ্চয়তা নেই। সুতরাং মানুষও সেখানে কিন্তু রাজনৈতিক যে থিঙ্কিং সেটা খুবই কনফিউজিং। আর তারপর সব থেকে বড় যে কারণ বা তাৎক্ষণিক কারণ সেটা হলো সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা। তাহলে এই আন্দোলনের সূচনাটাই কিন্তু হয়েছে গত 4 সেপ্টেম্বরে। নেপাল সরকার হঠাৎ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্ল্যাটফর্ম কিন্তু বন্ধ করে দেয়। এবার এই যে ঘটনাটার পিছনে সরকারের কি দাবি ছিল? সরকারের দাবি ছিল যে বিদেশি মালিকানাধীন এইসব প্ল্যাটফর্ম থেকে
রাজস্ব আদায় এবং আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এটাই ছিল কিন্তু সরকারের উদ্দেশ্য। কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা কিন্তু এই পদক্ষেপকে সঠিকভাবে মেনে নেয়নি, কারণ এর পিছনে একটা গভীর কারণ কিন্তু লুকিয়ে রয়েছে। দেখো, এর পিছনে কারণ হলো এই যে এদেরকে বলা হচ্ছে নেপো কিডস, মানে রাজনৈতিক যে নেতৃত্ব স্থানীয় লোকজন রয়েছেন তাদের পরিবারের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু বিদেশে বিদেশে লাইফটাকে ভীষণ পরিমাণে এনজয় করছে। তাদের ব্র্যান্ডেড জামা কাপড় থেকে শুরু করে লাক্সারি লাইফস্টাইল, ডিজাইনার হ্যান্ডব্যাগস, গাড়ি, ল্যাভিস পার্টিজ, এই যে পার্টি করে বেড়াচ্ছে, সমস্ত এই যে চিত্র ছবি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছিল, এবং যা কিন্তু জনসাধারণের মনে একটা ক্ষোভ সৃষ্টি করছিল যে এখানে এত বেকারত্ব, সাধারণ মানুষ কি করবে বুঝতে পারছে না, কিভাবে খাবে বুঝতে পারছে না। আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নেতাদের পরিবারের ছেলে মেয়েরা বিদেশে একটা লাক্সারি লাইফ কিন্তু লিড করছে। তো এগুলো কিন্তু উঠে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির মাধ্যমে। অপরদিকে যে তরুণ সম্প্রদায় রয়েছে, এই যে জেনারেশন জেড, তারা কিন্তু সরকারের এই যে দুর্নীতিগুলো বিষয়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু খুব সোচ্চার হচ্ছিল, এবং যেখান থেকে বাকি আরও যারা এই সমস্ত ব্যাপারে খুবই একটা সচেতন ছিল না, তারাও ধীরে ধীরে সচেতন হচ্ছিল এবং সরকারের বিরুদ্ধে কিন্তু একটা এগিয়ে আসছিল সকলে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল প্রথম থেকে, সেই জন্য সরকার চাইছিল এই মিডিয়াগুলোকে কিন্তু কন্ট্রোল করতে। কিন্তু যেটা জনসাধারণ কাছে দাবি যেটা পেশ করা হয় সেটা হলো নেপাল সরকার এই প্ল্যাটফর্মগুলিকে স্থায়ীভাবে নিবন্ধন করার জন্য চেয়েছিল, এবং জবাবদিহিতার জন্য স্থানীয় যোগাযোগ ব্যক্তি নিয়োগ করবার জন্য এই প্ল্যাটফর্মগুলিকে বলে, এবং 7 দিনের একটা টাইম দেওয়া হয়। কিন্তু এই 7 দিনের মধ্যে যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রামে এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি এই স্থানীয় যোগাযোগ ব্যক্তি নিয়োগ করতে ব্যর্থ হয়, সুতরাং এই 26টি মিডিয়াকে কিন্তু ব্যান করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এবার এই ব্যাপারটা কিন্তু তরুণ সম্প্রদায়কে আরও বেশি উত্তেজিত বা রাগিয়ে দেয়, কেননা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কেবলমাত্র রিলস দেখার জন্য ব্যবহার হয় না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এই যে তরুণ সম্প্রদায় শিক্ষা বলো, ভিডিও কল, ফোন কল, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকে, তাই না? তাহলে সোশ্যাল মিডিয়াটা কিভাবে একটা তাৎক্ষণিকভাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করেছিল। এই তরুণ সম্প্রদায়ের দাবি ছিল যে দুর্নীতিকে ব্যান করো, সোশ্যাল মিডিয়াকে নয়। এই তরুণ সম্প্রদায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যুক্ত নয়, বরং তারা চেয়েছে একটি সুশাসন প্রতিষ্ঠা হোক, স্বচ্ছতা থাকুক এবং এখানে স্বাধীনতা থাকুক। এই যে 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে, সেখানে কিন্তু টিকটককে নিষিদ্ধ করা হয়নি, কারণ টিকটক রাজনৈতিক দলে যে দাবিটা ছিল সেটা পূরণ করেছিল, এবং টিকটক একটা চাইনিজ অ্যাপ বলে বা নেপালের একটা চীনা প্রবণতা বা চীনা ঝুঁকি রয়েছে বলে টিকটক কোনো কারণে এখান থেকে কিন্তু মুক্ত ছিল। আর এই টিকটকই কিন্তু সরকারের বিরুদ্ধে কাল হয়ে দাঁড়ায়, কারণ এই টিকটকেই আন্দোলনকারীরা হাজারো ভিডিও প্রকাশ করতে থাকে, সেখানেই ডেট ফিক্স করে কবে জমায়েত হবে, কোথায় হবে, এই সমস্ত কিছু কিন্তু টিকটকের মাধ্যমে কিন্তু প্রচার হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে হাজারো ভিডিও প্রকাশ হয়, দুর্নীতি, বেকারত্ব, তোমার সামাজিক বৈষম্য এবং সরকারের ব্যর্থতা নিয়ে তারা কিন্তু এখানে সরব হয়। আর এইসব ভিডিওই অনেককে অনুপ্রাণিত করেছে পথে নামতে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণই তাহলে তাদের এক্ষেত্রে কিন্তু শেষ ধাক্কা হয়ে দাঁড়ায়। এবার প্রথম দিকে আন্দোলন কিন্তু ছিল শান্তিপূর্ণ। হ্যাঁ, ছাত্র তরুণরা মিছিল, মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো, এগুলো কিন্তু হয়েছে, কিন্তু দ্রুত এই আন্দোলন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে, আর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখানে কিন্তু একটা নতুন মাত্রা যোগ করে। এবার সরকার বিভিন্ন রকমভাবে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করে, কাঁদানে গ্যাস, জল কামান, রাবার বুলেট তো বটেই, সব থেকে যেটা মারাত্মক আকার ধারণ করে সেটা হলো মাথায় গুলি। এখানে স্কুল ইউনিফর্ম পরা স্টুডেন্টদের সরাসরি কপালে গুলি করা হয়, এবং প্রাথমিকভাবে কিন্তু সেই হামলাতে 19 জনের মৃত্যু হয়। আর এই ঘটনায় কিন্তু সারা দেশে আরও তীব্রভাবে এই আন্দোলনকে ছড়িয়ে পড়তে সাহায্য করে।
দেখো, আন্দোলন একটা গণতান্ত্রিক দেশের কিন্তু এক প্রকার অধিকারের মধ্যে পড়ে। সেখানে আন্দোলনকে দমন অবশ্যই সরকারের বিরোধী আন্দোলন হলে সেখানে সরকার চেষ্টা করবে সেই আন্দোলনকে দমন করার, এবং এই আন্দোলন দমন করার অনেক উপায় কিন্তু রয়েছে। এই যে যেমন জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট, এবং খুবই যদি ভয়ানক আন্দোলন হয় সেক্ষেত্রে কিন্তু অপশন থাকে যে পায়ে গুলি করার একটা নিয়ম কিন্তু থাকে। কিন্তু এখানে সরাসরি স্টুডেন্টদের ওপর কপালে গুলি করে হিট করা হয়েছে, তাহলে বুঝতেই পারছো যে এখান থেকে আন্দোলন কতটা ভয়ানক রূপ নিতে পারে, তাই না? এবার ক্ষয়ক্ষতি, তাহলে সরকার এবার এরকম একটা ভয়াবহ কাণ্ডের পর, সরকারের এত বড় ভয়ানক কাণ্ডের পর স্বাভাবিকভাবেই তরুণ সম্প্রদায় অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে। সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, সিংহ দরবার, সুপ্রিম কোর্ট, শীতল নিবাস ইত্যাদি সমস্ত অনেক সরকারি জিনিস কিন্তু ধ্বংস করা হয়েছে, নেতাদের বাসভবন। এবং এমনও নিউজে এসেছে বা দেখা গেছে যে যারা যারা যে পার্টি বর্তমানে ক্ষমতায় ছিল সে পার্টি তো বটেই, আগের যে পার্টিগুলো ছিল তাদের যে নেতা মন্ত্রী বা তাদের পরিবারদেরকেও কিন্তু অ্যাটাক করা হয়েছে। আর যে নেপালি কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হয়েছে, কারাগারগুলিতে হামলা হয়েছে, 13,000 কয়েদি কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছে। তো এখানে স্টুডেন্টদের বা ছাত্র সম্প্রদায়ের বা জেনজেডের কিছু ভুল অবশ্যই হয়েছে, সেটা মেনশন করা দরকার। সেটা হলো, দেখো, সুপ্রিম কোর্টে, এই যে সুপ্রিম কোর্টে একটা করে সমস্ত তোমার অনেক নথিপত্র কিন্তু জ্বলে গেছে, যেটা ইন ফিউচারও যখন দেশে একটা স্টেবিলিটি আসবে, একটা নতুন শাসন প্রতিষ্ঠা হবে, সেখানে রেকর্ডগুলো তো দরকার। কিন্তু সুপ্রিম কোর্টে আগুন জ্বালিয়ে বা অ্যাটাক ধ্বংস করে এই সমস্ত নথিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর কারাগারগুলিতে হামলা করে 13,000 কয়েদিকে মুক্ত করে দেওয়া হয়েছে। এরা তো কয়েদি, এরা তো নিশ্চয়ই ভালো কাজ করে জেলের মধ্যে ছিল না, তাহলে এই কয়েদিগুলোকে কেন মুক্ত করে দেওয়া হলো? আর এই যে কয়েদি মুক্ত হলে এটার তো ইম্প্যাক্ট আমাদের ভারতের ওপর পড়বে না? কারণটা আমরা তো জানি, ভারত এবং নেপালের মধ্যে কিন্তু কোনো ভিসা পাসপোর্ট লাগে না আসা যাওয়া করতে। অনায়াসেই এক দেশ থেকে আর এক দেশে মানুষ কিন্তু যেতে পারে। তাহলে এই যে 13,000 কয়েদি মুক্ত হলো, তারা তো অনায়াসে ভারতের মধ্যে এসে অন্যরকম কাজকর্ম করতে পারে, যেটা আমাদের ভারতের জন্য হুমকি, নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আন্দোলনের ভয়াবহতার চাপে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 9 সেপ্টেম্বর ইস্তফা দিয়েছেন। সেনাবাহিনী ইতিমধ্যেই কিন্তু নেপালে দেশব্যাপী নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। সুশীলা কার্কিকে, তিনি কিন্তু আমাদের ভারতের বিএইচইউ এর স্টুডেন্ট এবং নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি সেখানকার, এবং এখন বর্তমানে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও বটে। এবং নতুন সরকার গঠন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া কিন্তু ভাবনা চিন্তা চলছে, এবং 5ই মার্চ নির্বাচন আগামী বছর হতে পারে বলে এরকম একটা কিন্তু ধারণা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে নেপালের কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক এইরকম। তাহলে ভারতের উপর প্রভাব মোটামুটি বোঝা গেল। ভারত কিন্তু ইতিমধ্যেই নেপালের সহিংসতা এবং প্রাণহানির নিন্দা করেছে, এবং ভারতের সাথে তো একটা বিস্তীর্ণ বর্ডার রয়েছে নেপালের, সেই বর্ডার এরিয়ায় কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। যেমন পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, সীমান্ত এরিয়া রয়েছে সেখানে নিরাপত্তা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। তাহলে এই হচ্ছে জেনারেশন জেড বা জেন জি মুভমেন্ট নেপালের, এবং পরিস্থিতি এখনও সেখানে অনেকটাই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, এখনও স্থিতিশীলতা কিন্তু ফিরে আসেনি। আমরা অবশ্যই চাইবো যে নেপাল খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, কারণ নেপাল অস্থির থাকলে কিন্তু সেটা পরোক্ষভাবে কিন্তু ভারতের ওপরও একটা চাপ সৃষ্টি হয়ে থাকবে, কারণ ভারতের সাথে নেপালের কিন্তু রুটি ও বেটির সম্পর্ক, তাই না? তাহলে আশা করি এই সমস্যা বা প্রবলেমটা বা মুভমেন্টটা কিন্তু আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো কেমন লাগলো জানিও, আর সঙ্গে থেকেও, এরকম আরও নতুন ভিডিও কিন্তু আসবে।